আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখামাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি বাংলাদেশে যিনি বিদেশের পরামর্শ বিদেশি উপদেষ্টা তৌহিদ হোসেন কাকুতি মিনতি করছেন ভারতবর্ষকে। কি নিয়ে কাকুতি মিনতি করছেন, খুব ইন্টারেস্টিং ঘটনাটা, সেটা বলবো। একটু পূর্ব রণাঙ্গনের অবস্থাটা কি, যেটা নিয়ে বাংলাদেশ নিয়ে আমরা একসময় খুব আলোচনা করছিলাম, ইদানিংকালে আলোচনাটা একটু স্তীমিত হয়ে গেছে, বাংলাদেশের আভ্যন্তরীণ সংকটে দীর্ণ হয়ে গেছে, সেসব তো একটা দিক। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের মিডিয়া সাংঘাতিকভাবে সোচ্চার একটা ঘটনা নিয়ে, যেটা নিয়ে ভারত সরকার অফিসিয়ালি কিচ্ছু বলছেন না, সাইলেন্ট রয়েছে ভারত সরকার। তাতেই বাংলাদেশ সরকার পড়েছে বেজায় বিপদে। পুশ ইন পলিসি, অর্থাৎ বাংলাদেশ বলছে ভারত সরকারের তরফ থেকে কোনো ঘোষণা নেই যে ভারত সরকার বাংলাদেশ থেকে যারা অবৈধ অনুপ্রবেশকারী ভারতবর্ষে দিনের পর দিন এসছেন, তাদের ভারত সরকার সাইলেন্টলি তাদের যেখানে আনম্যান্ড বর্ডার থাকছে সাইলেন্টলি সেখান থেকে ফেন্সিং ক্রস করিয়ে দিচ্ছে। এটা অন্তত বাংলাদেশের মিডিয়া রিপোর্ট। আমি আমার কথা বলছি না, আমি বাংলাদেশ মিডিয়া যে রিপোর্টটা করছে আমি সেইটাই আপনাদের এই মুহূর্তে পেশ করছি। এবং সেইটার প্রেক্ষিতে দাঁড়িয়ে তৌহিদ হোসেন যিনি তার বিদেশের উপদেষ্টা, তিনি গতকাল মিডিয়ার সামনে মুখ খুলেছেন এবং সেই মিডিয়ার সামনে মুখ খুলে প্র্যাকটিক্যালি কাকুতি মিনতি করছেন ভারত সরকারকে। বলেছেন যে এই পুশ ইন পলিসি ভারত সরকার যেটা নিয়েছে সেটার ক্ষেত্রে আমরা অসহায়, আমরা কিছু করতে পারছি না। যেমন ধরুন সিন্ধু জলচুক্তি রদ করার ফলে পাকিস্তান যেমন খুব অসহায় হয়ে গেছে, যে ভারত সরকারের উপর ডিপেন্ড করছে যে পাকিস্তানকে তারা ভাসাবে না, পাকিস্তানকে তাদের খরার মধ্যে রাখবে, ঠিক একইভাবে দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস বাংলাদেশ থেকে যে অবৈধ অনুপ্রবেশকারীরা এই ভারতবর্ষে বিভিন্ন জায়গা থেকে পকেট থেকে প্রবেশ করেছেন এবং প্রবেশ করার পর পশ্চিমবঙ্গ থেকে তারা ছড়িয়ে পড়েছে ভারতবর্ষে বিভিন্ন জায়গায়, উত্তরপ্রদেশে, হরিয়ানাতে, দিল্লিতে, রাজস্থানে, গুজরাটে। সেখানকার সরকার এখন তাদের পিক আপ করছে, যেটা পশ্চিমবঙ্গে হচ্ছে না। তখন পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তো তাদের প্রশ্রয় দেন, আশ্রয় দেন, লালন পালন করেন, রোহিঙ্গা পুষতে ভালোবাসেন। কিন্তু সেই সব রাজ্যে তো যে সরকার আছে তারা বেসিক্যালি বিজেপির সরকার। রাজস্থান বলুন, হরিয়ানা বলুন, উত্তরপ্রদেশ বলুন, দিল্লি বলুন, সমস্ত জায়গায় আছে। ফলত সেখান থেকে পিক আপ করা হচ্ছে এবং তাদের ফ্লাইটে করে নিয়ে আসা হচ্ছে। সরাসরি বেশিরভাগ ক্ষেত্রে আসাম কিংবা ত্রিপুরায় নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখান থেকে পরিস্থিতি বুঝে, সময় বুঝে বর্ডার সিকিউরিটি ফোর্স তাদের ওপার বাংলায় পুশ ইন করে দিচ্ছে। বাংলাদেশের নাগরিক বাংলাদেশই থাকুক। এখন প্রশ্নটা হচ্ছে, এটা নিয়ে ভারত সরকার অফিসিয়ালি কিছু ডিক্লেয়ার করছে না বলে বাংলাদেশ বলছে। বাংলাদেশে তৌহিদ হোসেন কী বলছেন 5 বার চিঠি দিয়েছি, আমি কালকে আবার চিঠি দেবো। মানে গলায় এতটা বিনয়ে আমি সাম্প্রতিককালে তৌহিদ হোসেনে দেখিনি। বেশ ডমিনেট করে কথাবার্তা বলেন। সেই তৌহিদ হোসেন বলুন, মোহাম্মদ ইউনূস বলুন, তারা 12 লক্ষ রোহিঙ্গা নিয়ে তো এখন নাকানি চোবানি খাচ্ছেন চট্টগ্রামের অদূরে। কিন্তু এদিকে ভারত যে স্ট্র্যাটেজিটা নিয়েছে তাঁদের কথা আমি আবারও বলছি, এখানে ভারত সরকারের তরফ থেকে কোনো রকম কনফার্মেশন নেই, কিন্তু ভারত থেকে এটা করা হচ্ছে বলে বাংলাদেশ প্রচার চালাচ্ছে। আমি তৌহিদ হোসেনের একটা ছোট্ট কয়েকটা মন্তব্য আপনাদের কাছে পড়ে শোনাই। বিদেশে যিনি পরামর্শদাতা উপদেষ্টা, তিনি বলছেন কূটনৈতিক পর্যায়ে মেকানিজম ব্যবহার করে বিষয়টিকে নিয়মের মধ্যে আনা দরকার। কূটনৈতিক পর্যায়ের মেকানিজম ব্যবহার করে বিষয়টিকে নিয়মের মধ্যে আনা দরকার। আমাদের যে পদ্ধতি আছে কনসুলারের মাধ্যমে আলাপ আলোচনার মধ্যে যদি বাংলাদেশে কোনো নাগরিক সত্যিই থাকে তাহলে তাদের নিয়ে আসার ব্যবস্থা করা যেতে পারে। এবার প্রশ্নটা হচ্ছে, তৌহিদ হোসেনের কথা অনুযায়ী ভারত সরকার রাজি হচ্ছে না কেন? তখন তৌহিদ হোসেন একটা হিসেব দিয়েছেন, 23 দিনে তারা অফিসিয়ালি ডিটেক্ট করেছে 1239, সংখ্যাটা 1239 বাংলাদেশের নাগরিক যারা ভারতবর্ষে ঢুকে বসছিল তাদের ওপাশে পুশ ইন করে পাঠিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবার প্রশ্নটা হচ্ছে, কনসুলার সিস্টেমে করতে গেলে একটা দীর্ঘমেয়াদী প্রসেস, 6 মাস, 8 মাস, 9 মাস, 1 বছর লাগবে। তারপরে দেখা গেলো 1239 মধ্যে বাংলাদেশ স্বীকার করলো না এই 39 জন হচ্ছে আমাদের নাগরিক। 1200 জন তাহলে তো ভারতবর্ষেই থেকে যাবে, যাকে অন্য ভাষায় বলা হয় ঘুষপেটিয়া বা বাংলায় বলা হয় অনুপ্রবেশকারী। তো তাহলে তাদের ক্ষেত্রে কী হবে? প্রশ্নটা এখানেই। আর এই প্রশ্নর জায়গা থেকেই বাংলাদেশের কথা অনুযায়ী বাংলাদেশ সে এখনও পর্যন্ত ডিটেক্ট করেছে 23 দিনে 1239 এবং সংখ্যাটা ধরুন গত 6 মাসে কয়েক হাজার হতে পারে বাংলাদেশের হিসেব অনুযায়ী। আমরা কেউ জানি না, জানা সম্ভব নয়, কারণ ভারত সরকার তো অফিসিয়ালি কিছু করছে না। আর যদি অফিসিয়ালিও করে থাকি তাহলে পদ্ধতিটা কি ভুল?
কখনোই ভুল নয়। কেন ভুল নয় আমি একটু সংক্ষেপে ব্যাখ্যায় যাচ্ছি। দেখুন, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এই সীমান্ত অসুরক্ষিত থাকার ফলে তারা বিভিন্ন পদ্ধতিতে ঢুকেছে। আর বিশেষ করে পশ্চিমবঙ্গে তো কিলোমিটারের পর কিলোমিটার অসুরক্ষিত থেকেছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দীর্ঘদিন ধরে বর্ডার সিকিউরিটি ফোর্সকে আউটপোস্ট করতে দেয়নি, সেসব ইতিহাস তো জানেন, আমি সেই ব্যাখ্যায় যাচ্ছি না। কিন্তু যদি ভারত সরকার করে থাকে, অন্যায়টা কী করেছে? সম্প্রতি ভারতের একটি মিডিয়া প্রচার করেছে যে গাজিয়াবাদ থেকে ফ্লাইটে করে সরাসরি ত্রিপুরাতে নিয়ে যাওয়া হয়েছে, তারপর সেখান থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমি এই পর্যায়ে আপনাদের কাছে টুকরো দুটো অডিও শোনাবো, যেটা বাংলাদেশ মিডিয়া প্রচার করছে। সেটা আমি একটু আপনাদের শোনালে বুঝতে পারবেন যে আদতে ওরা কি বলছে। কিছু মানুষ যারা বাংলাদেশে ওপারে চলে গেছেন, মানে পাঠিয়ে দেওয়া হয়েছে, তারা বলছেন, বাংলাদেশ সরকার বলছে, এবং তারা শেষ পর্যন্ত বাংলাদেশের মিডিয়ার সামনে কি কথা বলে। সব কিছু আছে আমার আমার 50 অনেক কাগজ আছে, হ্যাঁ 66 আছে, 71 আছে, তাও আমি বাংলাদেশি, আমি বাকি থাকতে পারি না। এরকম হয়তো চল নিয়ে আমাকে উঠবে। আমার বাপ দাদা 14 ভিডিও আমরা বাংলাদেশে করে নাম করতে পারবো না, আর জায়গাও জানি না, কেউ একটা গ্রামের নাম। এবার এই বাংলাদেশ থেকে এরা এসেছিলেন, এদের বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশের মিডিয়া রিপোর্ট। আমি এবার আপনাদের কাছে আরেকটি ভিডিও শোনাবো, যেখানে বাংলাদেশ বডিগার্ড তাদের একজন অধিকর্তা কি মন্তব্য করেছেন, শুনুন। টহলদল কর্তৃক তাদেরকে আটক করা হয় সীমান্ত এলাকা থেকে। তো আমরা এখন তাদেরকে আমাদের ক্যাম্পে নিয়ে এসেছি তাদেরকে, এবং তাদের পরিচয় যাচাই বাছাইয়ের কাজ চলমান আছে। আমরা পরিচয় যাচাই বাছাইয়ের মাধ্যমে নিশ্চিত হব যে তারা বাংলাদেশি নাগরিক নিশ্চিত হওয়া গেলে আমরা তাদেরকে বিরুদ্ধে প্রয়োজনীয় যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করি। এবার প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশ বডিগার্ড লাইনে এই কথা স্বীকার করছে। আমি যারা ব্যক্তিরা ওপার বাংলায় গেছেন, ওদের মিডিয়া ধরেছে, তাদের ভাষাটা খুব স্পষ্ট নয়, কিন্তু পরিষ্কারভাবে তারা মুখ খুলে পরিষ্কারভাবে বলেছেন যে আমরা বাংলাদেশে চলে আসতে বাধ্য হয়েছি। এখন প্রশ্নটা হচ্ছে, স্ট্র্যাটেজিটা ঠিক না ভুল, এটা নিয়ে বিতর্ক চলতে পারে। আর এই ভারতবর্ষের মাটিতে তো এমন কিছু রাজনৈতিক দল, শক্তি আছে যারা এদের ব্যাকিং করার জন্য দিনের পর দিন খুব সচেষ্ট থেকেছে। বর্তমান ভারত সরকার খুব ফার্ম ডিসিশন নিয়েছেন, স্ট্রং ডিসিশন নিয়েছেন। ওপার বাংলার লোক ওপার বাংলায় থাকতে হবে, এপারে আসা যাবে না। বিশেষ করে নির্দিষ্ট একটি পার্টিকুলার কমিউনিটির ক্ষেত্রে এই সিদ্ধান্তটা খুব বলবৎ করেছেন। আর এখানেই বেঁধেছে গোল। ভারতবর্ষের মধ্যে, আমি বলছি না, ভারতবর্ষের মধ্যে ভারত বিরোধী একটা শক্তিও আছে। আমি একটা ছোট্ট কাহিনী আপনাদের বলে আজকে এই প্রতিবেদন শেষ করব, যেটা নিয়ে বাংলায় সেভাবে চর্চা হচ্ছে না। বড়ভূমি সংখ্যালঘু ছাত্র সংসদ, এটা হচ্ছে আসামের একটি নির্দিষ্ট ছাত্র সংগঠন। তারা সাম্প্রতিককালে ফরেনার্স ট্রাইব্যুনালে একজন ভদ্রমহিলা, তার নাম হচ্ছে মনোয়ারা বেওয়ার, সেই মনোয়ারা বেওয়ারকে ডিক্লেয়ার করে যে ইনি বাংলাদেশি সিটিজেন। পরবর্তীকালে সে মনোয়ারা বেওয়ারকে পাওয়া যাচ্ছে না, এবং তারপরে শোনা গেছে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং তার পুত্রের নাম হচ্ছে ইউনুস আলী। তিনি শেষ পর্যন্ত এটা নিয়ে গেছেন সুপ্রিম কোর্টে মামলা করতে। এবার এই সুপ্রিম কোর্টে আইনজীবীকে শুনবেন। সুপ্রিম কোর্টে আইনজীবী হচ্ছেন এর হয়ে কপিল সিবাল, এটাকে নিয়ে মুভ করছেন। কপিল সিবালের মতো এত বড় আইনজীবীকে, ইউনুস আলী যার মাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে তিনি ক্লেম করছেন, তো তার পক্ষে কি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া সম্ভব? কিছুতেই সম্ভব নয়। তাহলে কিভাবে হচ্ছে? তার মানে এই ইউনুস আলীকে ব্যাকিং করার জন্য এই ভারতবর্ষে কোনো নির্দিষ্ট কোনো প্রভাবশালী রাজনৈতিক দল তারা ফিল্ডে নেমেছে, এবং কপিল সিবালকে হয়তো রিকোয়েস্ট করেছেন। শেষ পর্যন্ত কপিল সিবাল সেটা মেনশন করেছেন। গত দুদিন আগের ঘটনা বলছি, জাস্টিস কারোলের বেঞ্চে, জাস্টিস সতীশ শর্মার বেঞ্চে মোশনটা মুভ করেছেন যে এভাবে একজন ভদ্রমহিলা, যার হাইকোর্টে স্টে আছে, ফরেনার্স ট্রাইব্যুনালে তিনি ঘোষিত হয়েছেন তিনি বাংলাদেশি, তারপর হাইকোর্ট তাতে স্টে দিয়েছে, সেই অবস্থায় মামলা চলাকালীন অবস্থা মনোয়ারা বেওয়ারকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমার মাকে, তাকে বোধহয় ধুবড়ি থেকে ধরা হয়েছিল, এবং তারপর তাকে কপিল সিবালকে বলে দেওয়া হয়েছে, অর্থাৎ ইউনুস আলী যিনি অ্যাডভোকেট, তাকে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে, যান এটা অসম হাইকোর্টে গিয়ে আপনারা এটা সলিউশন করুন। শেষ পর্যন্ত অসম হাইকোর্টে আসবে মামলাটা আলটিমেটলি হওয়ার জন্য। কিন্তু মনোয়ারা বেওয়ার তিনি তো বাংলাদেশেই চলে গেছেন, এখন তিনি পশ্চিমবঙ্গে ঢুকবেন কী করে, বা তিনি অসমে ঢুকবেন কী করে? প্রশ্নটা হলো যে এই লড়াইগুলো এখন টুকরো ভারতবর্ষে হবে। টুকরে গ্যাংয়ের তারা লড়াই করবেন যাতে বাংলাদেশের সিটিজেন যারা অনুপ্রবেশকারী ঢুকে বসছিলেন তাদের যাতে বাংলাদেশে ফেরত না পাঠানো যায়। কিন্তু ভারত সরকার কিন্তু একটা স্ট্রংগেস্ট অ্যাকশন মুডে রয়েছে। ফলত যদি তৌহিদ হোসেনের কথা ঠিক হয়, 23 দিনে 1239 জনকে ওপার বাংলায় পাঠানো হয়েছে, আমার মনে হয় সংখ্যাটা কয়েক হাজার হবে। দিনের পর দিন, মাসের পর মাস, ঘন্টার পর ঘন্টা, সপ্তাহের পর সপ্তাহ, বছরের পর বছর ওপার বাংলা থেকে নানান ছদ্মবেশে ভারতবর্ষে ঢুকে পড়ে ভারতবর্ষের ইকোনমিটাকে একদম প্র্যাকটিক্যালি ধ্বংসের মুখে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা যেখান থেকে হয়েছিল, সেইটাকে রিভার্ট ব্যাক করছে কিন্তু এবার ভারত সরকার, যদি করে। আমি আবার বলছি, ভারত সরকারের তরফ থেকে অফিসিয়াল
পুশব্যাক পলিসি ডিপ্লোমেসি ডিক্লেয়ার্ড নয়, কিন্তু পুশব্যাক পলিসি হচ্ছে বলে যখন আইনত আদালতে মামলা হয়েছে, এখন তার মধ্যে সত্যতা আছে কিনা কি আছে আমি জানি না, আমি সেটাতে ব্যাখ্যা করতে চাই না। কিন্তু ভারত সরকারের সবথেকে বড় অ্যাসেট এই মুহূর্তে হচ্ছে আসাম, কেন অসমে কিন্তু হেমন্ত বিশ্ব শর্মার মতো একজন স্ট্রং অ্যাডমিনিস্ট্রেটর রয়েছে। আর এই পশ্চিমবঙ্গটাই ভারত সরকারের কাছে সবথেকে দুর্বলতা। সেখানে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি ইনফিল্ট্রেশনটাকে সামনাসামনি না হলেও ঘুরপথে ওয়েলকাম করেন, কেন তার ভোট ব্যাংকের কারণে। ফলত আলটিমেটলি এই পশ্চিমবঙ্গের যদি 2026 একটা চেঞ্জ হয়, তাহলে অসমে হেমন্ত বিশ্ব শর্মার যে স্ট্রং অ্যাটিচিউডটা নিচ্ছেন, পশ্চিমবঙ্গের মাটি থেকে দাঁড়িয়েও কিন্তু সেই স্ট্রং অ্যাকশনটা কিন্তু নেওয়ার একটা সুযোগ বা অবকাশ। আমি আজকে এই প্রতিবেদন শেষ করবো এই কথা বলে যে শেষ পর্যন্ত আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি, তখন বাংলাদেশের এই বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন মোহাম্মদ ইউনুসের যিনি সহযোগী, তিনি আবার 6ষ্ঠ চিঠিটা আজকে ভারত সরকারের কাছে পাঠাচ্ছেন। ভারত সরকার মনে রাখবেন 5টা চিঠির কোনো উত্তর ভারত সরকার দেয়নি, অন্তত অ্যাপারেন্টলি তৌহিদ হোসেনের কথায় মনে হচ্ছে 6ষ্ঠ চিঠিরও উত্তর তারা পাবেন না। আর তৌহিদ হোসেন লাখ টাকার একটা কথা বলে দিয়েছেন, সেটা হচ্ছে এই পুশব্যাক পলিসি আটকানো আমাদের পক্ষে সম্ভব নয়। দেখুন, একটু ভালো করে খেয়াল করে দেখুন, এতদিন ভারত বর্ডার প্রোটেক্ট করতো, এখন বাংলাদেশের বডিগার্ড লাইন তাদের বর্ডার প্রোটেক্ট করতে হচ্ছে। তার কারণ ভারত কোন সময় কোন সুযোগে কোন অবকাশে, দিনে হোক রাতে হোক, যারা অবৈধ অনুপ্রবেশকারী তাদের ঠেলে বাংলাদেশের দিকে আবার পাঠিয়ে দেবে। ফলত বাংলাদেশের সুর এখন খুব নরম হয়ে গেছে। একে তো বাণিজ্যতে রেস্ট্রিকশন ইম্পোজ হয়ে যায় ত্রাহি রব, আর তার মধ্যে যদি হাজার হাজার শরণার্থী যারা প্র্যাকটিক্যালি আজকে ভারতবর্ষে এসে রুটি রোজগারের চেষ্টা করেছিল, তাদের যদি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া যায়, তাহলে ওই 12 লক্ষ রোহিঙ্গার সঙ্গে এই অ্যাডেড জনসংখ্যাটা কিন্তু মোহাম্মদ ইউনুসের বর্তমান সরকারের কাছে কিন্তু আরও বড় সুরক্ষার কারণ হবে বলে আমার মনে হয়।